প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রথম গল্প ছুটি। দেখো, এই গল্পটি লাইন ধরে ধরে আলোচনা তো করব, যেহেতু এটা গল্প একটু আকার অনেক বড়, তাই আমি এই গল্পটি ক্লাসে যেমন করে পড়াই ঠিক তেমনভাবেই প্রথমে এই গল্পের বিষয়বস্তুটা আমি সম্পূর্ণ আলোচনা করে নেব। একদম সহজ সরল ভাষায় তোমাদের সামনে আলোচনা করব। তোমরা গল্পের মতো করে শোনো। দেখো, এই গল্পের বিষয়বস্তুটা তোমাদের মাথায় ঠিক থাকবে। তারপর যখন আমি লাইন ধরে ধরে আলোচনা করব, তখন তোমাদের প্রত্যেকটা লাইনের মানে, শব্দের মানে আমি যখন বলবো, তোমাদের কাছে গল্পটি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যে দিকে তিনি তার রচনার সম্ভার সৃষ্টি করেননি। অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি অবাধ বিচরণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সাহিত্যের একটি শাখা প্রশাখার একটি দিক ছোট গল্প। এই ছোট গল্প গল্পগুচ্ছ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পগুচ্ছ গ্রন্থের অনবদ্য এক গল্প এই ছুটি গল্পের প্রেক্ষাপট পাওয়া যায় তারই পত্র সাহিত্যে, অর্থাৎ ছিন্নপত্রে। ছিন্নপত্রের 28 সংখ্যক পত্রে তিনি লিখেছিলেন, তিনি যখন জমিদারি পরিদর্শন করতে শিলাইদহে গিয়েছিলেন, শিলাইদহ থেকে তিনি লিখেছিলেন যে নদীর ধারে কয়েকটি বালক একটি মাস্তুলে পরিণত হওয়া কাঠের গুঁড়ি নিয়ে খেলছে। ঠিক সেই কাহিনীটি পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তার কল্পনার মাধুরী মিশিয়ে সৃষ্টি করলেন ছোট গল্পটি। এসো বন্ধুরা, তাহলে এই ছোট গল্পে কি কি চরিত্র আছে একবার জেনে নেওয়া যাক। এই ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তী, তার ভাই মাখনলাল, ফটিকের মা, ফটিকের মামা বিশ্বম্বর বাবু, ফটিকের প্রতিবেশী বাঘাবাগদি এবং ফটিকের মামার 3 ছেলে এবং মামি। আরো কয়েকটি পার্শ্ব চরিত্র আছে। যাই হোক, এই কয়েকটি চরিত্রের সমন্বয়ে এক অনবদ্য ছোট গল্প ছুটি। দেখো, গল্পের প্রকাশকাল সম্পর্কে আমরা যেটা জানতে পারি, 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই ছোট গল্প ছুটির কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তীকে দিয়েই যখন প্রথম গল্পটির সূচনা হয়, কিভাবে সূচনা হয়েছে? বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তী, অর্থাৎ বালকদের সর্দার ফটিক চক্রবর্তী, তারা ওই নদীর ধারে একটি মাস্তুলে পরিণত হওয়া কাঠের গুঁড়ি নিয়ে, কাঠের গুঁড়িটি এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য সেই খেলায় রত ছিল। তার ভাই মাখনলাল সেই খেলাটি ভঙ্গ করার জন্য সেই গুঁড়ির উপরে উঠে বসে পড়ে এবং তারপরে তার বন্ধুরা, অর্থাৎ ফটিকেরই বন্ধুরা মাখনকে অনেকবার উঠতে বলে কাঠের গুঁড়ির উপর থেকে, কিন্তু মাখনলাল তো ওঠেনি। ফটিক চক্রবর্তীও তাকে ওঠার জন্য বলে, কিন্তু তাতেও ওঠেনি। ফটিক বন্ধুদের কাছে যাতে না ছোট হয়ে যায়, ভাই যাতে না ছোট করতে পারে, সেজন্য একটা নতুন একটি বুদ্ধি আবিষ্কার করলো। কি? যে এই ফটিক বসে আছে থাকুক, এই মাখন বসে আছে থাকুক,
এই মাখনকে শুদ্ধ এই কাঠের গুঁড়িটিকে গড়িয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা উৎসাহিত হলো। কাঠের গুঁড়ি গড়াতে না গড়াতেই, এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন পড়ে গেল। মাখন পড়ে যাওয়ার সাথে সাথে ওই মাটি থেকে উঠে ফটিকের উপরে অন্ধভাবে চোখে মুখে নাকে যেখানে খুশি তেমনভাবে যেমন খুশি তেমনভাবে মারতে শুরু করে দিল। এরপর মাখন মেরেই আবার চলে গেল কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে। ফটিক আর বাড়ি গেল না। ফটিক কি করলো, নদীর ধারে একটি অর্ধ নিমজ্জিত নৌকায়, তার যে নৌকার যে সরু মাথা তাকে বলা হয় গলুই, সেই গলুইয়ের উপরে বসে বসে ওই কাশফুলের গোড়া নিয়ে এসে চিবোতে চিবোতে তার রসাস্বাদন করতে লাগলো। ঠিক এমনি সময় আরেকটি নৌকা এসে ওই নদীর তীরে দাঁড়ালো এবং সেই নৌকা থেকে বেরিয়ে এলো একটি কাঁচা গোঁফ পাকা চুলওয়ালা মধ্যবয়স্ক ভদ্রলোক। সেই ভদ্রলোকটাই ফটিকের কাছে জিজ্ঞাসা করলো যে ওই চক্রবর্তীদের বাড়ি কোথায়। ফটিক তার সঠিক উত্তর না দিয়ে একটা ওই উপরের দিকে হাত নির্দেশ করে বলল, ওই হোথা। ভদ্রলোকটি বুঝতে পারলেন যে এই বালকটি তাকে সঠিক ভাবে চক্রবর্তীদের বাড়ির সন্ধান দেবে না। তাই তিনি কি করলেন, অন্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে ওই চক্রবর্তীদের বাড়ি খোঁজার উদ্দেশ্যে সেখানে চলে গেলেন। এরপরে বাঘাবাগদি এসে ফটিককে বলল, মা ডাকছে, তুমি বাড়ি চলো ফটিক দাদা। ফটিক তো আর বাড়ি যাবে না। বাঘাবাগদি জোর করে তাকে উঠিয়ে নিয়ে গেল। এরপর নিয়ে যাওয়ার সাথে সাথেই ফটিকের মা ফটিককে দেখার সাথে সাথেই বলল, তুই আবার মাখনলালকে মেরেছিস? ফটিক বলল, না মারিনি, তুমি মাখনকে জিজ্ঞাসা করো। মাখন তার পূর্বের নালিশ সমর্থন করে বলছে, হ্যাঁ মেরেছে। ফটিক এবার নিজেকে না সামলে রাখতে পারে মাখনকে সপাটে একটা চড় মেরে দিল। ফটিকের মা আরো রেগে গেল, গিয়ে ফটিককে জোর করে ধরে নেড়ে নেড়ে বলছে, তুই সবসময় মাখনকে মারিস, ইত্যাদি ইত্যাদি। ফটিকও তাকে মাকে একটু ঠেলে দিল। মায়ের মাতৃস্নেহে আঘাত লাগলো। মা অভিমানী সুরে বলছেন যে, তুই আমার গায়েও হাত তুলিস? ঠিক এই রকম একটি সময়েই নদীর পাড়ে ফটিকের সঙ্গে যার দেখা হয়েছিল সেই ভদ্রলোকের প্রবেশ, এবং ওই হই হট্টগোলের মধ্যে সে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখন এসব? তারপরে ফটিকের মা সেই ভদ্রলোকের পায়ে নমস্কার করে আতিথেয়তায় রত হয়ে গেল এবং দাদা সম্বোধন করলো। অর্থাৎ যে ব্যক্তিটি ফটিকের কাছে জিজ্ঞাসা করেছিল নদীর পাড়ে চক্রবর্তীদের বাড়ি কোথায়, সেই ব্যক্তি আর কেউ নয়, ফটিকেরই মামা বিশ্বম্বরবাবু। পশ্চিমে তিনি কাজ করতে গিয়েছিলেন, বোনের বিয়ের পরে তার আসা হয়নি, তিনি এই প্রথমবার এলেন। ইতিমধ্যে ফটিক এবং তার ভাই যথেষ্ট বড় হয়ে গেছে। ফটিকের বাবাও মারা গেছেন। বেশ কয়েকদিন ফটিকের মামাদের সঙ্গে তাদের বাড়িতে সময় কাটলো। ফটিকের মামার বাড়িতে ফিরে যাওয়ার দুই একদিন আগে ফটিকের মামা তার বোনের কাছে জিজ্ঞাসা করলো যে তার দুই সন্তানের পড়াশুনো বা খবরাখবর সম্বন্ধে। ফটিকের মা তার দাদাকে বলল যে মাখন সুশীল সুবোধ বালক, পড়াশোনাতে অত্যন্ত মনোযোগী। অপরদিকে ফটিকের পড়াশোনাতে মন নেই, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, নদীর পাড়ে ফাঁকা মাঠে ঘাটে বিলে ইত্যাদি জায়গায় খেলে বেড়ায়, ঘুড়ি উড়িয়ে বেড়ায়, এই তার কাজ। ফটিকের মামা প্রস্তাব দিয়ে বসলো ফটিকের মাকে, তাহলে ওই ফটিককে তিনি কলকাতা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখানে পড়াশোনা শেখাবেন। ফটিকের মা রাজি হয়ে গেল এবং ফটিকও উৎসাহিত হলো কলকাতায় যাওয়ার আনন্দে। যাওয়ার সময় ফটিক তার ভাইকে তার খেলার সমস্ত জিনিসপত্র ঘুড়ি ইত্যাদি সমস্ত কিছু ঔদার্যবশত তাকে দিয়ে গেল। ফটিক যাওয়ার পরে তার মামি অসন্তুষ্ট হয়েছিল, কারণ এই সময় এই 13-14 বছর বয়স ছিল ফটিকের। এই 13 বছর বালকের যে
জীবদ্দশার প্রত্যেকটা মানুষের যে কয়েকটি ধাপ থাকে, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব বা বার্ধক্য। তো একমাত্র এই কৈশোরকালটাই যেন একটা মানুষের জীবনের একটা অসহায় অবস্থা চলে আসে। কেন? তোমরা দেখো যে ছোটবেলায় একটা শিশুকে যতটা মানুষ আদর করে, স্নেহ করে, বড় হলে অর্থাৎ যৌবনে মানুষের যে সঙ্গ সুখ লাভ করে, মানুষের যে বিভিন্ন কাজে তাদের লাগে, কিন্তু এই 13-14 বছর বয়সটা এমন একটি সময়, অর্থাৎ এই কৈশোরটা এমন একটি সময় যে সবাই সেই সময় স্নেহ পেতে চায়, ভালোবাসা পেতে চায়। কিন্তু এই সময় বড় বড় মানুষরা বা অন্যান্য মানুষরা সেইভাবে এই বয়সটাকে গ্রহণ করতে পারে না। এই সময় যদি কেউ বা কোনো ছেলে বা মেয়ে সে যদি আদো আদো কথা বলে, তাহলে অন্যরা বলে ন্যাকামি। যদি একটু পাকা পাকা কথা বলে, তখন সেটাকে বলা হয় জ্যাঠামি। আর যদি একটু কথা বলে তাহলে বলা হয় প্রগল্ভতা। এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর এই বয়সটাকে একটু ব্যাখ্যা করতে চেয়েছেন। যাই হোক, তো সেই বয়সেই ফটিক তার মামির কাছেও যেন স্নেহ খুঁজে পায়নি, ভালোবাসা খুঁজে পায়নি। মামি একটু কাজ বললে মামিকে সন্তুষ্ট করার জন্য ফটিক আরো বেশি বেশি করে কাজ করত। কিন্তু সেই স্নেহ পাওয়ার আশা তো দূরে থাক, একটু বেশি কাজ করলেই মামি তাকে ভর্ৎসনা করত। ঢের হয়েছে, যাও এবার তোমার নিজের কাছে মন দাও, পরগে যাও। এটা গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা প্রাণ ও চঞ্চল একটি বালক, সে আবদ্ধ হয়ে গেল। মাতৃ স্নেহ ছাড়া একটি বালক, সে আবদ্ধ হয়ে গেল কলকাতার 4 দেওয়ালের মধ্যে। বন্দি জীবন দশায়, বন্দি দশায় সে আবদ্ধ হয়ে গেল। ফটিকের কলকাতাতে আর ভালো লাগে না। পড়াতে তো আগে থেকেই তো ফটিকের মন ছিল না। আর এখন নিজের বন্ধু বান্ধব, নিজের গ্রাম, নিজের গ্রাম্য পরিবেশ, নিজের খেলার মাঠ, ঘুড়ি উড়ানো, নদীর পাড় থেকে নদীতে ঝাঁপানো, নদীর জলে ঝাঁপানো, সমস্ত কিছু থেকে বঞ্চিত ফটিক এখন অসহায়। সে স্কুল থেকে যখন বাড়ি ফিরতো, ছাদে যখন জানলা দিয়ে দেখতে পেত অন্যান্য ছেলেমেয়েরা ঘুড়ি উড়াচ্ছে, খেলছে, ফটিকের মনে পড়ে যেত তার গ্রামের কথা, গ্রামের বন্ধুদের কথা মনে পড়ে যেত। ফটিক স্কুলে মার খেত, বই হারিয়ে ফেলেছিল। এই মার খাওয়ার জন্য ফটিকের ভাইয়েরা যেন প্রয়োজনের থেকে আরো বেশি আনন্দ উপভোগ করতো, তারা পরিচয় দিত না ভাই বলে ফটিককে। এ সময় ফটিক তার মায়ের উপরে অভিমানী হয়, নিষ্ঠুর বলে মাকে। ফটিক মামার কাছে জানতে চায় যে মায়ের কাছে কবে যাব। মামা বলেছিল পুজোর ছুটিতে। এই ছুটি শব্দটি ফটিকের মনটাকে গভীরভাবে স্পর্শ করেছিল। গল্পের শেষে আমরা সেটা দেখতে পাবো। দেখো, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফটিক উপলব্ধি করতে পারলো তার গাটা শিরশির করছে, জ্বর আসছে। এই অসুস্থ শরীর নিয়ে মামা মামির আর্থিক অবস্থার উপরে সে আর দখলদারি করতে চায়নি। সে জানে এই অসুস্থ অবস্থায় মা ছাড়া আর কেউ তাকে সেভাবে স্নেহ করবে না, কারো কাছে সে ভালোবাসা পাবে না। তাই ফটিক পরদিন ভোরবেলা কাউকে কিছু না বলে মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথ হারিয়ে ফেলে ফটিক। শ্রাবণের অঝোর ঝাড়ে বৃষ্টি শুরু হয়।
সারা দিন ধরে ফটিকের মামা ফটিককে খুঁজে পায় না। শেষ পর্যন্ত পুলিশে খবর দেয়। সন্ধ্যার সময় দুটো পুলিশ ফটিককে ধরাধরি করে মামার বাড়ির সামনে নিয়ে আসে। মামা তাকে কোলে করে ঘরের মধ্যে নিয়ে যায়। ফটিকের গা তখন জ্বরে পুড়ে যাচ্ছে। ফটিকের মামা সমস্ত সেবা যত্ন করে তাকে বিছানায় শুইয়ে দেয় এবং ফটিক যেন ঘরের মধ্যে সবসময় কাকে খুঁজছে কাকে খুঁজছে। ফটিকের মামার বুঝতে অসুবিধা হয় না যে এ সময় একমাত্র ফটিক তার মাকেই খুঁজছে। ফটিকের মামা জানায়, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। ফটিক চোখ মেলে একটু একটু করে রোগ শয্যায় মাকে খোঁজে, মায়ের দেখা পায় না। যে সময় মা গেল ফটিকের কাছে, সে সময় ফটিকের অবস্থা অত্যন্তই খারাপ। মাতৃস্নেহ নিয়ে মা যখন তার কাছে গেল, ফটিক রে বাপধন আমার, ফটিক শুধু একটিবার মাত্র বলল, মা, আমার ছুটি হয়েছে। দেখো, ছুটি তো অনেক প্রকার তোমরা দেখতে পাও। তোমরা তো ছাত্রছাত্রী, তোমরা যখন স্কুলে যাও প্রত্যেক দিন নির্দিষ্ট সময় বিদ্যালয় ছুটি হয়, সেই ছুটির আনন্দ, পূজার ছুটি, গ্রীষ্মের ছুটি একটু বেশ লং টার্মেই হয়, সেই ছুটির একরকম আনন্দ। আর ফটিক যে ছুটির দেশে চলে গেল, সে ছুটি যেন আমাদের মনটাকে ভিজিয়ে দেয়, আমাদের চোখটাকে ভিজিয়ে দেয়। একটা গ্রামের চঞ্চল বালক, উদ্যম বালক, তার জীবন কি করে ট্রাজেডিতে পরিণত হলো। একটি অঙ্কুরিত গাছ অকালেই ঝরে গেল। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্পটি শেষ করেছেন। প্রত্যেকটা ছোট গল্প কিন্তু এমনই, গল্পটা শেষ হয়ে যাবে কিন্তু পাঠকের মন অতৃপ্ত রয়ে যাবে। মনে হবে যেন এর পরে আর কি আছে, মনে হবে যেন এর পরে আর কি আছে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা যাপন কবিতায় লিখেছিলেন, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, একটি লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী পর্বে, অর্থাৎ ছুটি গল্পের লাইন ধরে ধরে আলোচনায়। সবাই ভালো থেকো।